সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা। তবুও সারা কোনো কিছুর তোয়াক্কা না করে শুভ্রর রুমের সামনে এসে দরজায় নক করলো। শুভ্র তখন রুমের ভিতরে অরুর কান্না থামানোর চেষ্টা করছে। সেই কখন থেকে অরু কান্না করে যাচ্ছে একাধারে। এতে করে শুভ্র বেশ উত্তেজিত, কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভিতরটা কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে শুভ্র ভিতরে আসতে বলে। সাথে সাথে সারা ঘরের ভিতরে ঢুকে যায়। সারাকে দেখে শুভ্র বলে ওঠে, আজকের পর থেকে রুমে আসার সময় দরজায় নক করার কোনো দরকার নেই। এটা তোমারও রুম, তোমার সম্পূর্ণ অধিকার আছে। যখন ইচ্ছা আসবা যাবা। শুভ্রর কথার প্রতি উত্তরে সারা কিছু না বলে শুভ্রর কাছ থেকে অরুকে নেয়। শুভ্র মানা করলেও সারা একটু জোর করেই অরুকে নেয়। আর নেওয়ার পরেই অরুর কান্না থেমে যায়। হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে ওঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘন্টা ধরে যেই মেয়ের কান্না থামাতে পারল না শুভ্র, আর সারার কোলে যাওয়ার সাথে সাথেই কান্না থেমে গেল। সারা ফিডারে দুধ ভরে অরুকে ফিডিং করাতে থাকলো শুয়ে শুয়ে, যেন মনে হয় নিজের স্তন থেকে দুধ পান করাচ্ছে সে। এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল। অরু যেন কখনোই না জানে সারা তার আসল মা না। কিছুক্ষণের ভিতরে অরু ঘুমিয়ে গেল। সারার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চাটির মা কই, আর শুভ্রর পরিবারই বা কই। সে কেন একা থাকে, তার স্ত্রী কই। আচ্ছা, শুভ্র প্রথম স্ত্রী কি এখন সারার সতীন? এইসব ভাবতে ভাবতে সারার মাথার কাছে এক পা বাজ করে আর এক পা ঝুলিয়ে খাটের উপর বসলো শুভ্র। চোখ তার অরুর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা। মেয়ের মুখের দিকে তাকালে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায়। কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু গাছের উপর। শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট। শুভ্র সারার চুলের মাঝে হাত বুলাতে লাগলো। সারা চমকে উঠল, তবুও একটু নড়ল না। কারণ অরু তার বুক ঘেঁষে ঘুমিয়ে আছে। অরুর ঘুম মোটামুটি বেশি একটা শব্দ হলেই ঘুম ভেঙে যায়। সারা আস্তে করে শুভ্রর মুখের দিকে তাকালো। শুভ্রর করুণাময় চোখের দিকে তাকিয়ে সারা আরেক দফায় চমকে উঠল। সে তো চোখের ভাষা পড়তে পারে না। শুভ্রর চোখে কি আছে যা এক অন্য অনুভূতির জন্ম দেয়? সারার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে শুভ্র মাথা নিচু করে বলে উঠল, আই এম রিয়েলি সরি লিটল বার্ড, মাই বেবিস মাদার। মানে? সারা কিছুটা অবাক হলো। এমন কিছু সে আশা করে নাই। আমি সত্যিই লজ্জিত। আমি কাল রাতে তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দাও পিচ্চি পাখি। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বলল। শুভ্রর কথা শুনে সারার এখন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছে করছে। মাটি ফাঁক করে তার ভিতর চলে যেতে ইচ্ছে করছে। সে কি একবারও বলেছে এই লোকটাকে এইসব বলতে? সে কি কিছু বলেছে? কি হলো? শুভ্রর কথায় সারা আবার শুভ্র দিকে তাকালো। পরপরই মাথা নামিয়ে নিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে। কান থেকে গরম হাওয়া উঠছে। সারা ভাবতে লাগলো কালকের সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো সারা। চোখ খুলতেই চোখাচোখি হলো শুভ্রর সাথে। শুভ্র নিজেই চোখ সরিয়ে নিল। সারার মাথাটা প্রচন্ড ভার লাগছে। উঠে বসতে চাইলেও পারছে না। কোনো মতে জিজ্ঞাসা করলো, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ আমার মেয়েকে দেখার জন্য। চুক্তি দিয়েছি, দেখনি? শুভ্র ঠান্ডা গলায় বলে উঠল। সারা ধীরে ধীরে উঠে বসলো। আর শুভ্রর থেকে তফাৎ এগিয়ে জানালায় গা ঘেঁষে বসলো। আমি যাব না, আমি বাড়ি যাব। আমাকে বাড়ি নিয়ে চলেন। বের করেন আমাকে, বলেই কেঁদে উঠল সারা। সারার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুঁচকে নিল শুভ্র। তারপর সারাকে উদ্দেশ্য করে বলল, কোন বাড়ির কথা বলছো? যেই বাড়িতে কিনা কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামি না, যারা কিনা পুরো 50 লক্ষ টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য। মানে কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? এসব আমি বিশ্বাস করি না। আমাকে যেতে দিন, সারা বয়াতর কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য করে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে সারার সামনে নিজের মোবাইলে চলমান ভিডিওটা ধরল।